আপনি কি মনে করেন এলন মাস্ক আপনার জন্য মঙ্গলে একটা ঘর বানাবে, তারপর আপনি সেখানে গিয়ে বসবাস করবেন? আমি কিন্তু তা মনে করি না। কারণ আমি মনে করি উই লিভ ইন দিস ওয়ার্ল্ড, আওয়ার অনলি প্ল্যানেট, প্ল্যানেট আর্থ। আর এই পৃথিবীকে ভালো রাখার, সুন্দর রাখার দায়িত্ব আমাদের। কিন্তু আমার মনে হয় না আপনারা সবাই সেটা বিশ্বাস করেন। তাই যদি হতো, তাহলে গত 21 নভেম্বর 2025-এর পরে আরও 300টি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ হতো না। 2025 সালের এপ্রিল পর্যন্ত 21 লাখেরও বেশি ঝুঁকিপূর্ণ ভবন ঢাকা শহরে আছে। শুধুমাত্র 2025 সালেই প্রায় 3382টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হয়েছে, যার ভিতরে 475টি অনুমোদন বহির্ভূত। আমাদের মানুষগুলাই ঢাকা শহরে বাস করে এবং আমরাই তাদের জন্য একটা কবরস্থান তৈরি করছি। বিশেষজ্ঞরা বলছেন গত বছর 1 বছর ধরে যত ছোট ছোট ভূমিকম্প হচ্ছে সেগুলো সবই বড় একটা ভূমিকম্পের ইঙ্গিত। বাংলাদেশে এর থেকে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। তাই যদি হয়, তাহলে ঢাকা শহরের অবস্থা কী হতে পারে? ঢাকা শহর মৃত্যুপুরীতে পরিণত হবে। রানা প্লাজা ধ্বংসের কথা মনে আছে? প্রায় 17 দিন সময় লেগেছিল রানা প্লাজা থেকে মানুষ উদ্ধার করতে। তাহলে চিন্তা করুন, ঢাকা শহর যদি কখনো এরকম বিপদের সম্মুখীন হয়, তাহলে কি হতে পারে? প্রতি বছর পৃথিবীর উষ্ণতা বাড়ছে, উত্তর মেরু দক্ষিণ মেরুতে জমে থাকা বরফ গলছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর 4 মিলিমিটার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এই বরফ গলা পানির কারণে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পিছনে আমাদের হাত সব থেকে বেশি। আমরা যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি, ক্লোরোফ্লোরোমিথেন নিঃসরণ করি, যেগুলো পৃথিবীর উষ্ণতা বাড়ায় এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর যে ব্যালেন্স নষ্ট হচ্ছে, এনট্রপি বাড়ছে, বরফ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এভাবে যদি চলতে থাকে, তাহলে বিশেষজ্ঞরা বলছেন আগামী 35-40 বছরে উপকূলবর্তী যে সকল দেশ আছে সেগুলো ডুবে যেতে পারে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অনেক বেশি ঝুঁকিতে আছে। তাছাড়া আমাদের নিত্য ব্যবহার্য যে প্লাস্টিক বর্জ্য আছে, এই প্লাস্টিক বর্জ্য সমুদ্রের পানিতে গিয়ে মিশছে। কচ্ছপ, তিমি এরকম বহু প্রাণীর মৃত্যু ঘটছে শুধুমাত্র প্লাস্টিকের কারণে, যেটা আসলে ন্যাচারাল ইকোসিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে। শুধু তাই নয়, এই প্লাস্টিক সামুদ্রিক খাবারের মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে এবং আপনি হয়তো খেয়াল করবেন জলবায়ু পরিবর্তন হচ্ছে। আগে বাংলাদেশে 6টা ঋতু ছিল, এখন বাংলাদেশে কয়টা ঋতু? যখন বৃষ্টি হওয়ার দরকার তখন বৃষ্টি হচ্ছে না, যখন বৃষ্টি হওয়ার দরকার না তখন বৃষ্টি হচ্ছে। এই সকল বিষয় অ্যাকচুয়ালি একটা জিনিসকে ইঙ্গিত করে যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু হচ্ছে বিগত 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড়। জলবায়ুর কোনো একটা দিক পরিবর্তন করার জন্য যদি আপনি আজকে সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্তের রেজাল্ট পেতে আপনাকে অপেক্ষা করতে হবে 30 বছর। অর্থাৎ আমরা আজকে জলবায়ুর যে স্টেটে আসছি, এই স্টেটের রেজাল্ট হচ্ছে অ্যাকচুয়ালি গত 30 বছরের আমাদের নানা কার্যক্রমের ফলাফল। আমাদের আবহাওয়ার উপরে আমরা যে রেজাল্ট ফেলেছি, আমরা যে প্রভাব ফেলেছি, তার গড় আজকে আমরা অনুভব করছি। এবং আজকে আমরা যে ডিসিশনটা নেব, এটা আমাদের আগামী 30 বছর পরে গিয়ে হয়তো আমরা তার রেজাল্টটা পাবো। সো ইটস এ লং প্রসেস। আমরা যদি আজকেই কোনো একটা সিদ্ধান্ত না নেই, তাহলে এটা অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এই বিষয়ে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমি মনে করি আমাদের সাস্টেনেবল লিভিংয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ প্রকৃতির সাথে মিলে বসবাস করার একটা প্রক্রিয়া। ধরেন একটা সময় মানুষ যখন বনে বাস করত, তখন কিন্তু প্রকৃতির সাথে তার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল। মানে সে খুব বেশি প্রকৃতির ইকোসিস্টেম নষ্ট করতো না। কিন্তু আমরা এখন আমাদের বেঁচে থাকার জন্য যে পরিমাণ এনার্জি ব্যবহার করি, একটা উদাহরণ দেই। ইউরোপ আমেরিকার একজন মানুষ যে পরিমাণ এনার্জি ব্যবহার করে, ঠিক সেই পরিমাণ এনার্জি যদি আমাদের এই এশিয়ার মানুষজন ব্যবহার শুরু করে, তাহলে আগামী 100 বছরও লাগবে না পৃথিবী ধ্বংস হতে। এটা ট্রু। তো এটা 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 আলটিমেট সলিউশন না। সলিউশনটা এমন হওয়া উচিত যে আমাদেরকে প্রকৃতির সাথে মিলে বসবাস করতে হবে, প্রকৃতিকে নষ্ট করে নয়। এবং সেটার জন্য যদি আমাদের সোলার এনার্জি ব্যবহার করতে হয়, তাহলে আমাদেরকে তাই করতে হবে। সেটার জন্য আমাদের যদি সাস্টেনেবল এনার্জি ব্যবহার করতে হয়, তাহলে তাই করতে হবে। আর আমার মনে হয় কিছু একটা করা দরকার। কারণ আমি গত কয়েক বছরে এমন কোনো স্পেশাল পদক্ষেপ দেখি নাই যেটা দেখে আমার মনে হয়েছে না মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বা পরিবেশ সম্পর্কে মানুষের জানানোর উদ্দেশ্যে কিছু করা হচ্ছে, সেটা সরকারি পর্যায়ে বা সেটা বেসরকারি পর্যায়ে। তো এই ক্ষেত্রে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কিছু একটা করা দরকার। একটা কথা আছে না, যে বইটা আপনি পড়তে চান সে বইটা যদি কেউ না লেখে, তাহলে আপনি নিজেই সেই বইটা লিখুন। আর আমি সেই সিদ্ধান্তই নিতে চলেছি। যখন সরকারি বেসরকারি কোনো পর্যায়ে কেউ কিছু বলছে না, মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কিছু বলছে না, তারা তাদের ব্যবহারের জন্য
ব্যবসায়ীদের, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা তো বলবোই না। তাদের কাছে শুধু টাকা ছাড়াই পৃথিবী গেল কি থাকলো কিছু যায় আসে না। আমরা কি খেয়ে বেঁচে থাকলাম, ফরমালিন খেয়ে বেঁচে থাকলাম নাকি ভালো খাবার খেয়ে বেঁচে থাকলাম, তাদের পকেট মোটা হচ্ছে কিনা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সো আপনাকেই ভাবতে হবে, এবং আমি কি ভাবছি সেটা আমি কালকে আপনার সাথে আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। বাই।